আসসালামু আলাইকুম। লাইফ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি, চট্টগ্রাম থেকে। আশা করছি দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন না কেন সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটু ভিন্নভাবেই বললাম, কারণ সবসময় একঘেয়েমিভাবে বলতে ভালো লাগে না, তাই আজ নিজের মতো করেই বললাম। সবসময় তো মুখস্থ বলে ফেলি। তো সবাই নিশ্চয়ই ভালোই আছেন। শুরুতেই তো দেখতে পাচ্ছেন আমি ঘষা মাজা নিয়ে ব্যস্ত। পুরো সপ্তাহে একদিন করেই আমি আসলে আমার সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিই। আর এটা আমার দেখা যায় সিঙ্ককে তো সবসময়ই বাসন ধোয়া হয়, এটা সেটা ধোয়াধুয়ি হয়। তো দেখা যায় কি এটা 3-4 দিনের মধ্যেই ময়লা হয়ে যায়। আমার প্রত্যেকটা বাসাতেই সিঙ্কগুলো এমনই ছিল, মানে ইউজ করার মানে ওয়াশ করার 3-4 দিনের মধ্যেই আবার ময়লা হয়ে যায়। তো যেহেতু এখন আবার ডিউটি শুরু হয়ে গেছে, আমি সুযোগ পাই না একদম ডিপ ক্লিনটা করার। তো প্রত্যেক সপ্তাহে জাস্ট শুক্রবারই আমি এগুলোকে একদম ডিপ ক্লিন করে, মানে সিঙ্ক এরিয়া বলেন কিচেন বলেন, এটাকে একদম শুধু শুক্রবারে ডিপ ক্লিন করে ওয়াশ করে নিই। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। আমি আজকে একটু ভালো মন্দ রান্না করব। ওই যে বলেছিলাম অসুস্থতা থেকে ওঠার পর আমি একটু রান্নাবাড়ি ভালোই করার চেষ্টা করছি, কারণ যেহেতু 10টা দিন আমার জামাইয়ের উপর দিয়ে অনেক ধকল গেছে। ওরা ওরা আমার বাচ্চাগুলা, বিশেষ করে আমার বাচ্চাগুলা ভালো মন্দ কিছু খেতে পারেনি। আমি ভালো মন্দ যেদিন রান্না করি সেদিন আমার বাচ্চারা অনেক খুশি থাকে। আর ওরা তো এখন বড় হচ্ছে মাশাল্লাহ, ওদেরও একটা চয়েস আছে, ওদেরও একটা চাহিদা আছে। সেটা এখন মানে মাশাল্লাহ এখন ওরা প্রয়োগ করতে পারে। ওরা বলে যে মা আজকে তুমি এটা অনেক মজা করে রান্না করেছো, মা আজকে এটা বানিয়ে দাও, ওটা রান্না করে দাও। এখন বলতে পারে। এটা যত দিন যাবে তত দিন কিন্তু আস্তে আস্তে ওদের বাড়বে, আমি জানি। তো মা হিসাবে একটা জিনিস আমি মাঝে মধ্যে আমার কিন্তু খুব খারাপ লাগে যে আমার বাচ্চারা, মানে দেখা যায় কি আমি মাঝে মধ্যে, আমি খুব অলস একটা মেয়ে, অলস মানুষ। তো মাঝে মধ্যে দেখা যায় কি যে আমার কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু মোবাইল গুছাইতে ভালো লাগে, মোবাইল নিয়ে সবার ব্লগ দেখতে ভালো লাগে, কি কি কসমেটিক্স আসছে সেগুলো দেখতে ভালো লাগে, ট্রেন্ডি কসমেটিক্স কি কি আছে, কার ব্লগ কেমন, কার কিচেন কেমন, এইসব করতে ভালো লাগে। নিজেও মাঝে মধ্যে একটু ভিডিও টিডিও বানাই এই আর কি। তো দেখা যায় কি তখন মন চায় না যে দূরও আমাকে কেন কাজ করতে বলতেছে, আমার কাজ করতে আজকে ইচ্ছে করছে না। তো তখন দেখা যায় কি বাচ্চাদের দিকে তাকিয়ে হলেও কাজটা করতে হয়, কারণ আমার বাচ্চাদেরকে আর কে দেখবে, কে পালবে, আমি ছাড়া তো ওদের কাছে কেউ নাই। আর এই তো আমার নানু বাড়ি থেকে মাংস দিয়ে গিয়েছিল। যেহেতু ঈদের সময়, মানে ঈদের আগে থেকে আমি অসুস্থ ছিলাম, তারপর আবার পক্স উঠেছিল, সেই জন্য আমার বাসায় আসলে তেমন কেউ আসে নাই। তো এই এখন একটু সুস্থ হয়েছি বলেই মামা দিয়ে গিয়েছে। আর এইখানে গরুর মাংস, আর এটা হচ্ছে খাসির মাংস দিয়ে গিয়েছিল। তো খাসিটা আমি অলরেডি শুক্রবারেই রান্না করেছি, ওই যে বললাম বাচ্চাদের জন্য, বাচ্চারা তো ভালো মন্দ খেতে চেয়েছিল। আর এখানে দেখেন আমার ছেলেরা এগুলো ছুলছে, কীভাবে ছুলছে দেখাও। ওদেরকে আমি মরিচ বাছতে দিলাম, এই যে দেখেন দুইজন কাজ করলো। আচ্ছা ঠিক আছে, রেখে দাও এখন ফ্রিজে, যা এখন ফেলে দাও বাবা, এটা কাচের টেবিল। ওদেরকে তো দেখলেন আমি কাজ দিয়েছি। কাজ বলতে যতবারই মরিচ আনা হয় বাসায় ততবারই মরিচের বোটাটা ফেলতে ওদেরকে দেই, এবং ওরা খুব সুন্দর করে মরিচের বোটাটা ফেলে দেয় আর আমাকে সাহায্য করে। এই যে দেখেন ওরাই বক্সে রেখে দিয়েছে, এবং আমাকে দেখেছিল যে আমি বক্সের ভিতরে টিস্যু দিয়ে তারপরে মরিচগুলো রাখি, ঠিক ওইভাবেই ওরা কিন্তু এটাকে স্টোর করেছে এবং গুছিয়েও দিয়েছে আমাকে। তো আসলে মেয়ে হোক ছেলে হোক, এই রান্নার কাজটা, ঘরের কাজ, ঘর গুছানো, এগুলো আমার কাছে মনে হয় একটা বেসিক কাজ। এই বেসিক দক্ষতাটা এটা সবারই জানা উচিত, সবারই পারা উচিত। আমি যেমন খুব কষ্ট পেয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু রান্না পারতো না এবং শিখেও নেই কোনো দিন, কখনো প্রয়োজনও হয়নি তার রান্না করার। কিন্তু টুকটাক যে একটা ভাত রান্না করারও যে একটা আইডিয়া, যে সেখানে কতটুকু পানি লাগবে, কতটুকু চাল কয়জনের জন্য, এই যে বেসিক কিছু ব্যাপার, এটা কিন্তু আহামরি কিছু না, এটুকুও কিন্তু আমার হাজব্যান্ড জানতো না আমি যখন বিয়ে করেছি। তো আমি এটা নিয়ে খুব প্রবলেমে পড়েছি। দেখা গেছে আমি চাকরি থেকে ওর পরে আসতাম, ও সন্ধ্যায় চলে আসতো, আমি দেরি করে আসতাম, আমার 8:30 বেজে যেত। এটা আমার বিয়ের পরের কথাই আমি বলছিলাম, আমি যেহেতু একটা কর্পোরেট অফিসে জব করতাম। তো ও মানে ওকে মাঝে মধ্যে বলতাম যে আজকে রাস্তায় অনেক জ্যাম, তুমি ভাতটা রান্না করে ফেলো।
আমার আসতে দেরি হবে, তো ও রান্না করতে পারতো না। তা আমি অনেক প্রবলেম ফেস করেছি এই বিষয়গুলো নিয়ে। ওগুলো থেকেই আমার একটা জেদ যে না, আমার আমার ছেলের বউরা যেন একটু আরাম পায়, আমার ছেলের বউরা যেন আমার ছেলেদেরকে দোয়া দেয়। এবং সব সময় আমার কাছে মনে হয় কি সংসারটা একজন আরেকজনের পরিপূরক হয়েই করা উচিত, একজন আরেকজনকে সাপোর্ট করা উচিত, ছাড় দেওয়া উচিত। তো আমি যদি নাই জানি বিষয়গুলো, তাহলে আমি কেমনে ছাড় দেবো বা আমি কিভাবে সাহায্য করব? তো সেই জন্যই আমি আমার বাচ্চাদেরকে এই যে টুকটাক একটা আইডিয়া দিয়ে রাখি। আমার বাচ্চারা যথেষ্ট ওর মাকে বুঝে, মানে ওর মাকে তো দেখে, ওদের চোখের সামনে তার অন্য কেউ নাই, মানে পরিবারে তার অন্য কোনো পুরুষ মানুষ নেই ওর বাবা ছাড়া। তো সারাক্ষণ তো ওর বাবা তো থাকে না, সারাক্ষণ তো আমার সাথেই থাকে। তো দেখা যায় কি যে আমার কাছ থেকে অনেক কিছুই ওরা দেখে, শিখে, পর্যবেক্ষণ করে যে মা কী করছে, মা কীভাবে কী, মার কোন জিনিসটা কেমন হচ্ছে, এগুলো আর কি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমাকে যথেষ্ট বুঝে আমাকে হেল্প করে। আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, এবং মা বাবার প্রতি যেন অনুগত্য থাকে সেটাও দোয়া করবেন। আমি আপনাদের সন্তানদের জন্য দোয়া করি, আপনাদের কেন, প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর যেন সকল বাচ্চাদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন এবং মা বাবার অনুগত্য থাকেন বাচ্চাগুলো। এখনকার যুগটা এত ডিজিটাল হয়ে গেছে, এত মানে এত কিছু দেখি। এই যে আমার যেমন একটা অপ্রাসঙ্গিক কথা বলি, রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, এই যে সপ্তম শ্রেণীর বাচ্চা নিজেই আরেকজন বাচ্চার সাথে যেই অন্যায়টা করলো, আমি পুরোটা ভেঙে বলছি না, কারণ আমার বলতেও অনেক বেশি খারাপ লাগে। তো ওই বিষয়টা আমাকে ভীষণ নাড়া দিয়েছে যে এটা আসলে কিভাবে সম্ভব। তো আল্লাহ সব বাচ্চাদেরকে হেদায়েত দান করুক, সকল মা বাবাকে একটু সুযোগ করে দেখ যেন সন্তানদেরকে সময় দেয়। তো অনেক কথা বললাম, এখন ভিডিও রিলেটেড কথায় আসি। আচ্ছা, আরেকটা কথা না বললেই না, এই যে আমি আমার বাচ্চাদেরকে যে আমি কাজ দিচ্ছি, এটাতে কিন্তু ওদের সাথে আমার বন্ডিংটাও হচ্ছে। যেমন আমার সাথে ওরা থাকছে, আমার সাথে গল্প করছে, আমার সাথে কাজ শিখছে, এটা কিন্তু এক প্রকার ওদের সাথে আমার সময় দেওয়া, ঠিক আছে? আবার দেখা যায় ওরাও যে ড্রয়িং করে, পড়ালেখা করে আর খেলাধুলা করে, ওগুলোতেও কিন্তু আমি ওদেরকে সময় দিই। মিনিমাম তো 1 ঘন্টা দেওয়ার চেষ্টা করি। কাজের ফাঁকে ওদের সাথে গল্প করার চেষ্টা করি, গল্প করি। এবং ওদের একটা জিনিস গুড বিহেভ কি, ওরা যে কোনো জিনিস, মানে যে কোনো কাজ, যে কোনো ঘটনা, ওরা সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে শেয়ার করে। মানে দৌড় দিয়ে এসে বলবে, মা আমি এটা এভাবে রেখেছি, মা আমি এটা আজকে ওইভাবে করেছি, এরকম বলে। তো এই জিনিসগুলো আমার কাছে আমি ভীষণ এনজয় করি। মাঝে মধ্যে অন্য চিন্তায় থাকলে তখন আবার বিরক্তও লাগে, কিন্তু আমি আবার নিজেকে বুঝতেই যে একটা সময় গেলে না ওরা ওদের নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত থাকবে, তখন কিন্তু আমি চাইলেও ওদের জগতে ঢুকতে পারবো না, হয়তো বা আমার কাছে এটা ফিল হয়। কারণ আমাদের যুগটাই এত ফাস্ট, ওদের যুগটা তো মনে হয় আরও বেশি ফাস্ট হয়ে যাবে, তাই না? তো ভিডিও রিলেটেড কথায় আসি, বলেছিলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব। দেখেছেন আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখছিলাম, এবং ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা আমি রেখে দিয়েছি। খাসির মাংস রান্নার ক্ষেত্রে আপনি যত বেশি ম্যারিনেট করে রাখবেন যতক্ষণ, ততই কিন্তু খাসির মাংসটা মজা হবে। তার কারণ হচ্ছে খাসির মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে, আর একটা যে খাসি স্মেল সেটাও চলে যাবে। খাসির স্মেলটা কিন্তু একটু বেশি কড়া, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রথমে লেবুর শরবত দিয়ে এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে খাসির মাংসটাকে। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আপনি এই ম্যারিনেটটা করবেন। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখালাম না, যেহেতু আমি আসলে খুব আমার ব্লগে বা আমার এই চ্যানেলে আমি কিন্তু রান্না রিলেটেড ভিডিও খুব সীমিত দেই, একেবারে ডিটেলসে কিছু কখনোই দেখাই না, কারণ আমি খুব বেশি রান্নার পারদর্শী না। আমিও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি। ভিডিওর এই পর্যায়ে আমি সবাইকে বলতে চাচ্ছি, প্লিজ আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ বা ডেইলি লাইফ ব্লগ দেখতে যারা পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় আমার ভিডিওর। আর প্লিজ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি ভিন্নভাবে আপনাদের কাছে আমার ব্লগ ভিডিওটা প্রেজেন্ট করার। আর এই তো এইদিকে দেখেন আমার খাসির মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে।
আর এই ব্লগটা তো শুক্রবারের ছিল, এর পরের দিন আজকের যে আমি ভিডিওটা শেয়ার করব। আজকে আমি ড্রয়িং রুম থেকে শোকেসটাকে আমার ডাইনিং রুমে নিয়ে আসতে গিয়ে আমার শোকেসের গ্লাসটা ভেঙে গেছে। আমার মনটা ভীষণ খারাপ লেগেছে, কারণ এই নিয়ে তিনবার এই গ্লাসটা ভাঙলো, মানে এই শোকেসের তিনটা গ্লাস ভেঙে গেল। তো ওগুলো তো লাগিয়ে ফেলেছি, আজকে আবার ভেঙে গেল দেখে আমার মনটা ভীষণ খারাপ। এদিকে দেখেন বাচ্চাদেরকে সন্ধ্যায় পড়াতে বসালাম, আর ওদিকে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমার শোকেসের গ্লাসটা কীরকম করে ভেঙে গেছে। আর আমার এর জন্য খুব রাগও লাগতেছিল যে এই শোকেসটা আমি সেলই করে দেবো। এটা আমি সেল করে দেবো, এটা আমি রাখবো না। এটা আমি ওয়াল শোকেস নিব, নিচের দিকে যেটা ক্যাবিনেট বা ড্রয়ার থাকবে আর উপর দিকে ওয়াল শোকেস ওইটাই নিব। আমি এইটা আর রাখবো না, আমার প্রচণ্ড রাগ। অথচ এটা কিন্তু বার্মাটিক সেগুন, এটা কিন্তু খুবই মজবুত একটা কিন্তু গ্লাসগুলো ভেঙে যাচ্ছে নিচে থাকায়, ওই যে সরাতে গেলে বা বাচ্চারা বল দিচ্ছে বা বাচ্চারা ধাক্কা দিচ্ছে এভাবেই কিন্তু ভেঙেছে, আবার বাসা পাল্টানোর সময় ভেঙেছে। এই জন্য আমি এখন চিন্তা করেছি আমি আর এটা রাখবোই না। তো যাই হোক, আর এই দিকে দেখেন ডাইনিং রুমটা কেমন লাগছে। এই শোকেসটা আনার পর একটু গ্যাদারিং হয়ে গেছে। হাজব্যান্ডকে আজকে বলছিলাম দূর আমি বাসাটা চেঞ্জ করে ফেলবো, আর হাজব্যান্ড বলতেছে একবার বাসা চেঞ্জ করছো যে মাসখানেক, মানে মাত্র মাসখানেক হলো, বছরও ঘুরলো না, তুমি আবার বলতেছো বাসা চেঞ্জ করবা। তুমি কি পাইছো, সব জিনিস নষ্ট হয়ে যায় বাসা চেঞ্জ করলে। তা আমি পরে চিন্তা করলাম যে শরীরের উপরেও একটা প্রেশার যায়, ফিনান্সিয়ালও একটা প্রেশার যায়, আবার মানে জিনিসের উপরও একটা প্রেশার যায়, তিনটে প্রেশার কিভাবে নিব। এই জন্য চিন্তা করলাম থাক, মিনিমাম বছরখানেক থাকি কষ্ট মষ্ট করে। তো এটা আমার কিন্তু ফার্নিচার অনেক বেশি বলেই কিন্তু আসলে ঘরটাকে আমি মন মতো করে গুছাতে পারিনি। ঘরটা বলতে ওই বেডরুম, আমার মাস্টার বেড, আর হচ্ছে আমার ডাইনিং রুম, এই দুইটা রুম একটু বেশি কনজাস্টেড, সেজন্য আমার একটু বেশি লাগে। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে ড্রয়িং রুমটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, ড্রয়িং রুমের ভিডিওটা তো আমি দেখিয়েই দিলাম। তো নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।